দর্শক স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি 𝗖𝗶𝗴𝗵𝘁𝘀 আমাদের আজকের ট্যাগলাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিশন এবং ভিশন। আমরা বেশ কিছু দৃশ্যমান ডেভেলপমেন্টের কাজও দেখতে পাচ্ছি। দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে শুরুতেই আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব নাজমুল আবেদিন ফাহিম স্যার। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ স্বামী। And also we have our privilege to have Mr. Tony Hemming, Head of Turf Management, Bangladesh Cricket Board. Thank you so much, sir, for your time. Thank you very much. আমরা আলোচনা শুরুটা নাজমুল আবেদিন ফাহিম স্যারকে দিয়েই শুরু করতে চাই। স্যার, টনি হেমিংকে আজকে আমরা পেয়েছি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয়বারের মতো টনি হেমিংকে পেয়েছে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসাবে। আমি ইন পার্টিকুলার ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু আজকের অনুষ্ঠানটাতে আমরা আলোচনা করতে চাই, এই যে টার্ফ ম্যানেজমেন্ট উইংটা, এটার আর্জেন্সিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন অনুভব করেছে? আমরা ধন্যবাদ। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার কাছে মনে হয় আমরা অনেক কিছু বাদ দিয়ে যদি শুধু এটাতে খুব মনোযোগী হতে পারতাম, গত 15-20টা বছর বাংলাদেশের ক্রিকেটের চেহারাটা অন্যরকম হতে পারতো। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আজকে যে আমরা একটা ক্রিকেট ম্যাচ খেলেছি বাংলাদেশ এবং নেপাল অস্ট্রেলিয়াতে টপ এন্ড যে টি20 টুর্নামেন্টে হচ্ছে, ওখানে যে উইকেটটায় খেলা হয়েছে আমরা 183 রান করেছি খুব সম্ভবত। কিন্তু আমাদের যে সিচুয়েশনটা ছিল ওটাতে আমরা হয়তো চাইলে 200-210 করতে পারতাম, বাট 183 রান যে খুব খারাপ তা নয়। আমরা খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি তা নয়, শুরুতে খেলেছিলাম, কিন্তু মাঝখানে বা শেষে তো আমরা কিন্তু খেলা হয়নি, কিন্তু তারপরে 183 রান হয়েছে। কৃতিত্বটা হচ্ছে ক্রিকেটের উইকেটের। ওই উইকেটটা তৈরি করেছেন যিনি, তার বয়স 29 বছর তার বয়স, এখানে এখন ক্রিকেট খেলে, দলের অধিনায়ক এবং তার দায়িত্বে আছে এটা। এবং এটা অস্ট্রেলিয়াতে সবখানের বোধহয় একটা চিত্র, এখানে সবখানে একটা চিত্র। এই ধরনের একটা উইকেট যদি আমরা এখানে বানাতে পারতাম, এই ধরনের উইকেট বা এর কাছাকাছি উইকেট যদি আমরা আমাদের খেলোয়াড়দের জন্য বানাতে পারতাম, তাহলে বোধহয় আমরা হরদম দেখতে পেতাম আমাদের দলও 190-200 রান করছে। এই অভ্যাসটা হতো, শুধু টি20 বলছি না, যে কোনো খেলাতে, যে কোনো ফর্ম্যাটে ব্যাটাররা যেমন রান করতে পারতো, বলারদেরকেও ওই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো যে ব্যাটাররা রান করছে, আমরা কেমন করে ঠেকাবো, সে চেষ্টা আসতো বলারদের দিক থেকে। এবং ওই চ্যালেঞ্জগুলিই কিন্তু ব্যাটার বা বলারদেরকে আস্তে আস্তে ডেভেলপ করায়। সো আমরা অনেক বছর ধরেই দেখে আসছি যে আমাদের উইকেটের যে ব্যাপারটা, এটা কোনো দিনই আমাদের ক্রিকেটের উন্নয়নের সহায়ক ভূমিকা নিতে পারেনি। প্র্যাকটিস করতে গেলেও আমরা দেখেছি 1-2 দিন পরে উইকেটগুলি বল নিচে হয়ে যাচ্ছে, আনইভেন হয়ে যাচ্ছে, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, এবং যে কারণে আমরা প্রায় ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছি, সিলেটে চলে যাচ্ছে কেউ, চিটাগাংয়ে চলে যাচ্ছে কেউ, সেখানেও কিন্তু কিছুদিন করার পরে হয়তো আস্তে আস্তে সেখানেও মান ধরে রাখা যাচ্ছে না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে উইকেট ইন এ বিগ ওয়ে ডিটারমাইন্স ক্রিকেটের ওভারঅল কোয়ালিটিটা কিন্তু। সো সেই জন্য আমি বলবো যে সেই উপলব্ধি থেকে কিন্তু খুব গুরুত্ব দিয়েই টনি হেমিংসকে নিয়ে আসে, কারণ তার যে অতীত অভিজ্ঞতা আছে, খুবই মানসম্পন্ন একজন ক্রিকেটার, এবং আমরা আশা করছি যে সামনে এসে যে সময়টুকু থাকবে তাতে আমরা অনেক ইতিবাচক পরিবর্তন দেখব। So, sir was mentioning about the vision of the broader scale for the development of Bangladesh cricket regarding and how the turf management wing can be beneficial for the entire development of Bangladesh cricket. But my specific question is, what the turf management wing does on a day-to-day basis or a seasonal basis? Thanks. On a day-to-day basis, we'll be assessing our consistency in our pitch preparation. We'll be nurturing and educating our groundsmen on a simple method of watering deeply, drying the pitch, rolling the pitch in preparation in time to get our practice pitches. We want our practice pitches to represent our playing pitches. The word that everyone would talk about is the word consistency. We want our groundsmen to be curious and to learn and develop. We also need adequate tools. We need machinery, we need to be upgrading and upskilling. So on a day-to-day basis, this is going to have to be an ongoing thing where we're just continuing to grow. স্যার, টনি যে বিষয়টা বললো যে জাস্ট কন্টিনিউইং টু গ্রো, আমরা জানি যে আমাদের পুরো দেশটাই কিন্তু অনেক বেশি মাত্রায় ঢাকা সেন্ট্রিক, আমাদের ক্রিকেটটাও স্টিল নট ডিসেন্ট্রালাইজড। সো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা ব্রডার ভিশন আছে টু ডিসেন্ট্রালাইজ দ্য ক্রিকেট, সেটার সঙ্গে টার্ফ ম্যানেজমেন্ট উইংটার কোলাবোরেশনটা আসলে কিভাবে হতে পারে, আপনারা কিভাবে চিন্তা করছেন? না, এটা তো শুধু আমরা ঢাকা তো একটা অংশ মাত্র পুরো দেশের। আর আমরা যদি পিছনের দিকে তাকাই, যে ছবিটা আমরা দেখব যে এখন জাতীয় দলে যদি বলি কিংবা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের
যত খেলোয়াড় খেলে তার কিন্তু বিশাল সংখ্যায় কিন্তু ঢাকার বাইরে। এমনও বেশিরভাগই যেটা বলবো যে শহর ভিত্তিকও না, তারা এসছে কিন্তু উপশহর থেকে, না উপজেলা থেকে, ওরকম জায়গা যেখানে কিছুই নেই, প্রায় কিছুই নেই, ওরকম একটা জায়গা থেকে। সো ডিসেন্ট্রালাইজেশন শব্দটা শুনতে অনেক বড় মনে হয়, আসলে কিন্তু আমাদের আদৌ কিছু নেই এই মুহূর্তে। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ছিল। আমাদের বগুড়া একটা স্টেডিয়াম ছিল, ভালো মাঠ ছিল, আমাদের খুলনায় ভালো একটা মাঠ ছিল, রাজশাহীতে কিছু খেলা এখন হয়, বরিশালে মাঠ হচ্ছে, এইভাবে কিন্তু ময়মনসিংহে খেলা হতো এক সময়, কিংবা চিটাগংয়ে আমরা খুব ভালো ক্রিকেট দেখেছি এক সময়। এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সব আস্তে আস্তে সংকীর্ণ হতে 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 হারিয়েই গেছে, প্রায় অনেকদিন ধরে আমরা ওসব জায়গায় খেলি না। সো এই সব কিছুকে নিয়ে আসা এবং নতুন নতুন মাঠ তৈরি করা, নতুন নতুন ফ্যাসিলিটি তৈরি করা, যেন এই যে শহর উপশহরের যেসব মেধাবী খেলোয়াড়রা যা আছে, মেধাবী কেন বলবো, যারই খেলার আগ্রহ আছে সেই জন্য খেলার সুযোগ পায়। হ্যাঁ, সবাই তো আর টপ লেভেল ফ্যাসিলিটির মধ্যে খেলবে না, কিন্তু সবাই যেন উপভোগ করতে পারে খেলাটা। তাদের মধ্যে যারা ভালো খেলবে তারা হয়তো উঠে আসবে, তাদের জন্য ভালো ফ্যাসিলিটিটা মাস্ট। হ্যাঁ, আমরা অনেক জায়গায় অনেক কিছু হয়তো ইনভেস্ট করি, কিন্তু আমার মনে হয় ওই জায়গাটাতে যেন আমরা ইনভেস্ট করতে পারি। খেলে খেলে কিন্তু খেলোয়াড়রা খেলাটা শিখবে। আমাদের এখন যেটা হয়ে গেছে যে একটা সিমেন্টের পিচ থাকে একটা একাডেমিতে, সেখানে হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন 5 মিনিট করে ব্যাটিং করার সুযোগ পায় একজন মেধাবী উঠতি খেলোয়াড়। এটা কোনো জিনিস যথেষ্ট হতে পারে না। তো তার কাছে সেই সুযোগটা তৈরি করে দেওয়াটা একটা বড় দায়িত্ব ক্রিকেট বোর্ডের, এবং সেই ব্যাপারে ক্রিকেট বোর্ড যথেষ্ট সচেতন এখন। As we were mentioning about the decentralization of cricket, so we also need the decentralization of the turf management also, and also to build a proper cricketing nation, as sir mentioned, that we have to be very much sharp on wickets, we have to play on prominent wickets. So you also need to build your team, right? You need to have your regional team. So are you planning for that? And also we heard that you are trying to bring up the soil science graduates into your team. So what's the structure all about? Yes, in turf management, if you have a background of horticulture, horticulture will lead you towards being a curator in England or in Australia. In Asia, particularly, horticulture hasn't been in the past a great development. It's been more agriculture. So what we want to do with the chosen 4 that we have at the moment is develop their skills. They're really going to be sitting under me for a 4-year apprenticeship-like course. Everything that I've learned in my 4 decades will be passed on to them. It's basically understanding the soil, which they have a soil background, but when you look at a cricket clay, it's a whole new kettle of fish. They're starting at the bottom, and they're going to have to progress and learn as much as they can. Then you've got the difficult thing is you have to grow grass in the cricket clay. Once you get to that stage, and everyone knows how to grow the grass, when you look at fertility, fertilising, if you look at the watering, if you look at pesticides, and then we've got our climate, our monsoon periods, our dry periods, and then we have around the country our different environments, such as your Bogra, your Rashai, your Kulma. We need to learn a lot about the country. Fortunately, I've had a little taste of this already. And my experience in Pakistan has put me in good position for going into a new environment, quickly assessing and learning. And I have in my curator course a topic called Know Your Environment. This is where from A to Z, we're learning about, number 1, your budget, what equipment you've got. Number 2, the soil type, the water quality that you've got, and your environment for how much cricket. Like you could be growing the best grass in the country, but if you've got cricket every day, that's not going to be very conducive to having the best wickets. টনি হেমিং যে কথাটা বলছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে একটা দেশের ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করতে হলে উইকেটের নেচারটাও ভালো হতে হবে, এবং সেই সঙ্গে তার যে টার্ফ ম্যানেজমেন্ট উইংটা সেটাও ডিসেন্ট্রালাইজ করাটা খুব জরুরি, তার রিজিওনাল টিম গঠন করা খুব জরুরি, এবং শিক্ষিত কিউরেটর তৈরি করা। আমরা সবসময় আসলে গেম এডুকেশন নিয়ে কথা বলি, কিউরেটিং এডুকেশন নিয়ে কথা বলি। এই জায়গাতেই টনি হেমিং বলছিলেন যে একটা ভালো ক্রিকেট পিচ প্রিপারেশনের জন্য কিউরেটরকে জানতে হবে মাটির বৈশিষ্ট্য সম্পর্কে, সেখানকার ক্লে কন্টেন্ট এবং অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে, এবং সেই সঙ্গে সেখানকার ওয়েদার কন্ডিশন থেকে শুরু করে সামগ্রিকভাবে বিষয়টা এত একটা বিজ্ঞান, এবং সেই বৈজ্ঞানিক বিষয়গুলো সম্পর্কে জানাটা খুব জরুরি। ক্রিকেট বোর্ড অলরেডি 4 জন
জনকে রিক্রুট করেছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যারা সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট। স্যার, এই জায়গাটা থেকে, এটা তো আমরা শুধু কিউরেটিং নিয়ে কথা বলছি, 4 জন সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটকে ইনক্লুড করা হয়েছে। ক্রিকেট বোর্ডকে এই জায়গাটা একটা পায়োনিয়ার হতে পারে কিনা? আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট আছে, কিন্তু ছেলেরা জানে না এখান থেকে পাশ করে বেরিয়ে তারা কি করবে। তারা হয়তো বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছে, তারা হয়তো বা কর্পোরেট সেক্টরে কাজ করছে। ঠিক তেমনিভাবে যে গেম এডুকেশনাল সেক্টরগুলো কিংবা যারা স্পোর্টস সায়েন্সের গ্র্যাজুয়েট বা সয়েল সায়েন্সের গ্র্যাজুয়েট, যেটা অলরেডি ক্রিকেট বোর্ড শুরু করেছে, বাদ বাকি জায়গাগুলোতে ক্রিকেট বোর্ডকে একটা পায়োনিয়ার ভূমিকা রাখতে পারে, যে তাদের অ্যালোকেশনটা ক্রিকেট বোর্ডের বিভিন্ন উইংয়ে থাকবে, বা এরকম আপনাদের কোনো পরিকল্পনার জায়গা কি আছে? এই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়েছে একটু একটু করে, কারণ আগ্রহটা বাড়ছে এখন। কয়েক বছর আগেও কিন্তু যে আমাদের ক্রিকেট বোর্ডের যে পে স্ট্রাকচারটা ছিল, সেটা এত পুয়ার ছিল যে এখানে কেউ তাকাতো না, এখানে আগ্রহ দেখাতো না। কারণ আমরা কিন্তু কথা বলছি তাদের ব্যাপারে যাদের খেলার ব্যাকগ্রাউন্ড আছে, নট ন্যাচারালি জাতীয় দলে খেলতে হবে এমন না, বাট ভালো একটা খেলার ব্যাকগ্রাউন্ড আছে, পাশাপাশি একাডেমিক্যালি তারা ভালো। এই জিনিসগুলোর এই দুটো জিনিস যখন একসাথে হবে, তখন কিন্তু আমরা এই ধরনের যোগ্য মানুষ আমরা কিন্তু তৈরি করতে পারবো। সো ওই জিনিসটা এখন কিন্তু হচ্ছে, আস্তে আস্তে আগ্রহ হচ্ছে। আমরা কোচিংয়ে দেখেছি, আম্পায়ারিংয়ে দেখেছি, ম্যাচ রেফারিতে দেখেছি, জাতীয় দলের খেলোয়াড়রা কিন্তু এখন আসছে। আমি নিশ্চিত যে আমরা সামনে হয়তো ট্রেনার হিসাবে কিংবা কিউরেটর হিসাবে কিন্তু জাতীয় দলে বা জাতীয় দলের কাছাকাছি খেলেছে এমন খেলোয়াড়দেরকে আগ্রহী হতে দেবো, কারণ এটার মধ্যে একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটি আছে। কিন্তু আমাদের দেশেও কিন্তু আমরা যদি দেখি, আমরা যদি ডিসেন্ট্রালাইজেশনে যাই, আমাদের অন্তত 8টা ডিভিশন থাকবে, 8টা রিজন থাকবে। প্রত্যেকটা রিজনে কিন্তু 2টা 4টা করে কিন্তু কিউরেটর আমাদের দরকার হবে। কিন্তু আমি আরও 5 বছর 7 বছর 10 বছর পরের কথা বলছি কিন্তু। সো আমাদের হয়তো আলটিমেটলি 50 জন কিউরেটর লাগবে। এই মুহূর্তে আমাদের হয়তো 1 জন 2 জন আর 3 জন বা 4 জন আছে যারা প্রফেশনটাকে কি আমরা গ্ল্যামার দিতে পেরেছি? না, দিতে পারিনি। এখন কোচিংটা একটু দাঁড়িয়েছে বোধহয়, কোচ হতে চায়, কিন্তু অন্যান্যগুলোকে এখনও সেই গ্ল্যামারটা আমরা দিতে পারিনি। সেই রিকগনিশন, সেই রেসপেক্ট, সেই অ্যাপ্রিসিয়েশন, ওই জিনিসগুলো এখনও কিন্তু আমরা দিতে পারিনি। একজন কিউরেটর মানে ও আচ্ছা ঠিক আছে, ওইটুকু পর্যন্তই। সো ওইটাকে ওই রকম রেসপেক্টটা দিতে পারলে আমার মনে হয় সবার আগ্রহ বাড়বে, সমাজে তার একটা ভালো জায়গা থাকবে, এবং সেজন্য একটা ভালো পে স্ট্রাকচার কিন্তু ক্রিকেট বোর্ডের করতে হবে। কিন্তু এইদিকে আগের তুলনায় এখন বেশ ভালো একটা অবস্থা, বা তবে এটাকে আরও ভালো করতে হবে। Sir, on a funny note, are you a fan of the cartoon 𝗵𝗴𝗵𝘁𝗀 the Sailor Man? Who eats spinach for his strength? I grew up watching Popeye, yes. Why I have asked you that question? Because on a newspaper, I read an article featuring that you have discovered that people are growing spinach plants maybe just beside the practice turf of 𝗵𝗏 শেরেবাংলা National Stadium. Is it beneficial to prepare a better cricket pitch? No. Then why? Why it was there? I think you'll find it's no longer there. ওকে স্যার, এইটা কি কেউ কখনো নোটিস করে নাই? আমি যে কোশ্চেনটা টনিকে জিজ্ঞেস করলাম, আমিও পত্রিকায় পড়েছি স্যার, যে পাশে পুঁইশাক বা স্পিনাচের প্ল্যান্টেশন চলছে। হয়েছে হয়তো, মানে আমাদের গ্রাউন্ড স্টাফরা যারা আছে তারা হয়তো মনে করেছে পিচের কাছাকাছি একটা জায়গায় হয়তো কিছুটা জায়গা খালি পড়ে আছে, আমরা যেটা করি সেটা একটু আমাদের জন্য একটু লাভজনক হবে, এরকম চিন্তা করে হয়তো তারা করেছে। বাট এটা ওই জায়গাটাকে যদি আমরা চিন্তা করি, ওই জায়গাটার যে কাজের জন্য, সেটা বিবেচনা করে এই জিনিসটা বোধহয় ঠিক হয়নি, ডেফিনেটলি ঠিক হয়নি। এবং ওটা নিয়ে বোধহয় এখন বোধহয় একটু কাজ হচ্ছে, পুরো জায়গাটাকে সুন্দর করে সাজানো গোছানো, টিপটপ রাখা, সো দ্যাট যেখানে আসবে, প্র্যাকটিস করতে আসবে, সে শুধু পিচের মধ্যে ব্যাটিং বোলিংই করবে না, পুরো পরিবেশটা যেন খুব সুন্দর থাকে, অ্যাস্থেটিক একটা ব্যাপার যেন থাকে, সেদিকটাও লক্ষ্য করা হচ্ছে এবং টনি সেটা করছে। So now diving on to a very serious topic, that I was having a conversation with one of the prominent batters of Bangladesh national cricket team, and he mentioned that they do not want to bat on the practice surfaces of 𝗵𝗏 শেরেবাংলা National Stadium, because they think that they might, their skill set might decrease batting on those kind of surface. So what's your thought on that? Why do they make those kind of comments? Is it really valid? On a bigger context, should I ask you, what's actually the problem of the soil of 𝗵𝗏 শেরেবাংলা National Stadium? Well, is it the soil content or something? I can only assess from what I'm doing. After pitch preparation, I would actually carry out a drop ball bounce test. So if the curator prepares the pitch, he knows how much water he's put on the pitch. He knows his profile of the pitch,
He knows he's planted the grass and the grass is healthy. He's looking for consistency. So before our actual ball is bowled, we carry out these tests with one. We have an instrument called a 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀. It's a road surface density test. We have a moisture sensor, which we take moisture readings of the pitch, knowing what moisture levels we have in the pitch. And then we do a drop ball test, which is dropping a ball from a 2-metre height, and it's a hockey ball. A hockey ball, the reason for that is it never changes. So around the whole country, everyone can carry out the same test, and we're looking for consistent bounce. So once the curator knows what's going on, then for us it's not a concern. What's happened in the past, I'm not aware of. I can't comment on that. I'm only focused on what I'm doing and what I'm teaching for the future. So in the future, we'll have drop ball tests. After every net session, the players and coaches will be giving comments like an actual 𝗖𝗍𝗍 match report, and we get that proper feedback. You know, that's probably the way forward for me. টনি যে কথাটা বলেন, আমি প্রশ্নটা করেছিলাম যে আসলে মূলত আমার সঙ্গে কয়েকজন ক্রিকেটারের কথা হয়েছিল যারা আসলে প্র্যাকটিসের সময় মিরপুর স্টেডিয়ামে ব্যাটিং করতে চান না। আমি প্রিমিয়ার লিগের সময় দেখেছি অনেক ক্রিকেটার আছেন যারা একাডেমিক গ্রাউন্ডে ব্যাটিং করতে চান না, কারণ উইকেট খুব বেশি আন্ডার প্রিপেয়ার্ড থাকে। সেটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে সেটার কারণটা আসলে কি। টনি যেটা বললেন যে বেশ কিছু ক্রাইটেরিয়ার জায়গা আছে, একজন কিউরেটার একটা পিচ তৈরি করার পর তারা ড্রপ বল বাউন্সের বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করে থাকেন। হকি বল নিয়ে হয়তো বা দেখেন যে পিচ কতটুকু কনসিস্টেন্ট বাউন্স দিচ্ছে। তিনি অতীত নিয়ে ভাবতে চান না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চান। হি ওয়ান্টস টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড যেভাবে আসলে প্রোটোকল মেনটেন করে করা হয়। স্যার, এই জায়গাটা থেকে একটু আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আমরা দেখেছি কিন্তু এর আগে শ্রীলঙ্কা সিরিজের আগে আপনারা প্র্যাকটিসটাকে, আপনি যেহেতু ন্যাশনাল টিমের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আছেন, আপনারা শ্রীলঙ্কা সিরিজের আগে চট্টগ্রামে প্লেয়াররা প্র্যাকটিস করেছে। ডেফিনেটলি সেটা একটা প্রেফারেন্সের জায়গা যে হয়তো বা মিরপুরে স্বাচ্ছন্দ্য বোধ করে কি করে না আমি জানি না, বিষয়টা অনেক ক্রিকেটার এই কথাটা বলেছেন। বাট আপনারা যখন প্র্যাকটিসটাকে মাথায় রাখেন, ডেফিনেটলি এই বিষয়গুলো মাথায় রাখেন যে কোথায় প্র্যাকটিস করলে ওই পার্টিকুলার সিরিজের জন্য বেটার প্রিপারেশন পাওয়া যাবে। আমাদের যে খুব বেশি অপশন আছে তা কিন্তু নয়। যেটা আমরা রিসেন্টলি দেখেছি যে ঢাকার যে উইকেটগুলো হয়, ঢাকায় সেটা সেন্টার উইকেটই বলি, মিরপুরের সেন্টার উইকেট বলি, কিংবা ইন্ডোরের পাশে যে উইকেটগুলো আছে সেখানেও ওইটার মানটা আমরা খুব লম্বা সময় ধরে রাখতে পারি না। এবং একটা সময় আসে যখন ক্রিকেটাররা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা মনে করে না যে এখানে প্র্যাকটিস করে তাদের খুব বেশি লাভ হচ্ছে। এবং সে কারণেই আমরা দেখেছি, আমরা সিলেটের উইকেটে দেখেছি, আমার মনে হয় সিলেটের উইকেটে এই মুহূর্তে সবচাইতে ভালো নির্ভর করা যায় এমন উইকেট। পাশাপাশি চট্টগ্রামের কথা বলতে হবে। সো ওই কারণেই ওখানে চলে যাওয়া। কিন্তু যেটা হয়, কিন্তু আমাদের জন্য এটা খুবই খরচ সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায় যখন আমরা পুরো দলকে সিলেটে পাঠাই কিংবা চট্টগ্রামে পাঠাই। আমাদের ঢাকায় মাঠ আছে, আমাদের ঢাকায় উইকেট আছে, কিন্তু সেখানে আমরা সেটার পর্যাপ্ত ব্যবহার করতে পারি না, বিশেষ করে ট্রেনিংয়ের ক্ষেত্রে। আমাদের এইচপি টিমকে আমাদেরকে পাঠাতে হয়েছিল, সেটাও এবার লম্বা সময় ওরা ওখানে ট্রেনিং করেছে বৃষ্টির জন্য, যদিও সেখানে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। তার মানে যে এই জায়গাগুলোতে খুব জরুরি ভিত্তিতে আমাদের কাজ করা দরকার। আমি এই জন্যই খুবই আশাবাদী যে আমার ধারণা যে মিরপুরের উইকেটে, যেটাতে আমরা এতদিন ধরে শুনে এসেছি যে এখানে ভালো কিছু করা যায় না, সেখানে আমরা যথেষ্ট উন্নতি দেখতে পাবো। ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে নলেজ আছে, এটা বোধহয় আমরা আগে খুব বেশি দেখিনি, বা এরকম কাউকে আমরা আগে খুব বেশি পাইনি। সো আমি অনেক বড় পরিবর্তন আশা করছি কিন্তু এখন। What is a good cricketing wicket? Because I have asked you the question because in Bangladesh people think that a good cricketing wicket is a batting wicket. But according to you, as you were the turf management wing head, what makes a good cricketing wicket? Is it a batting wicket, or is it a bowling wicket, or it's the balance between these two? Yes, it's traditionally a balance between batting and ball. We're looking at 30 runs a wicket. If we look at Test cricket, it's 300 runs with 10 wickets falling. If we're looking at the T20 situation, it's probably got a little bit out of hand. If you look at the IPL getting up to the 300s, I believe that you need to be having like 6 or 7 down, and you need to be having around 180 to 200 for a T20. Once again, that's 30 runs a wicket. So that's showing that all facets of the game, if you've got skill to get good bounce, good pace, and get some little bit of seam and get an edge, then you're going to take some wickets. If you're a good batsman, you're going to play off a bouncing pitch or a spinning pitch.
you're going to get those skills. But having the practice facilities that are replicating your match wickets is going to give you those skills. So from my side of it, preparing a good, consistent pitch over a long period of time, the players adjust and learn how to play on and how that pitch behaves. A good example of this is when I was at the 𝗖𝗍𝗄𝗏 Academy, I'm working for, appointed by the 𝗖𝗍, salary coming from Dubai Sports City, and working for Pakistan Cricket Board. To keep my integrity in place, I knew the consistency was more important than if the captain perhaps of the home team, being Pakistan, decided let's take more grass off than I would prefer. It's still going to be consistent, and you're still going to find that the good bowlers are shining and the good batsmen are shining. That's the way I see it. আমি একটু অ্যাড করি, ও কিন্তু দুবার তিনবার একই কথা বলেছে, কিন্তু সেটা হচ্ছে যে প্র্যাকটিস উইকেটটা। আমরা কিন্তু যত আলোচনা করি সবসময় কিন্তু ম্যাচে কি উইকেট হবে, ওইটার উইকেটটা কেমন হবে, বাউন্স পেস নিয়ে কথা বলি, কনসিস্টেন্সি কথা বলি, প্র্যাকটিসের কথা বলি না। কিন্তু যেটা হয় যে আমরা প্রচুর প্র্যাকটিস করি, কিন্তু সেই উইকেটগুলির সাথে মূল উইকেটের মিল থাকে না একেবারেই, সেগুলি কোনো মান থাকে না যেগুলিতে আমরা প্র্যাকটিস করি। কিন্তু ওখানে প্র্যাকটিস করে কিন্তু আমরা মূল উইকেটে যাই খেলতে, সেটা একটা বড় বাধা আমাদের ক্রিকেটারদের জন্য। সো শুধু মূল যে উইকেটে কম্পিটিশন হচ্ছে সেটা না, আমাদের প্র্যাকটিস উইকেটেরগুলোর মান বাড়ানো, প্র্যাকটিস উইকেটের সংখ্যা বাড়ানো, এই সব কিছু কিন্তু খুবই প্রয়োজন। দ্যাটস ওয়াই এই টার্ফ ম্যানেজমেন্ট উইংটার প্রয়োজনীয়তা অনুভব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমার মনে হয় যে টনি হেমিংয়ের কথাটার ইন্টারপ্রিটেশনটা স্যারই খুব ভালো মতো দিয়ে দিয়েছেন। বেসড অন দ্য রিজনাল সয়েল ডেটা, হোয়াট উই হ্যাভ ডিসকভার্ড, দ্য নর্দার্ন বেল্ট অফ বাংলাদেশ ফিচারিং রাজশাহী, বগুড়া, রংপুর, they have excellent pitch potential. The clay content is comparatively high than other parts of Bangladesh, and also it has less rainfall during the monsoon. The winter season is very dry. So my question is how your team is going to maximize the potential. I would say with the cricket board's support and help, that all departments sit down and look at the season plan for an annual review, and you would then obviously look at your fixture coming, and then you would look at where you can be playing. There's no doubt that trying to prepare cricket pitches in a monsoon period is almost like pretty crazy, isn't it? The curator can be given a date 3 days ahead, and if you're looking at percentages of rainfall in the 70% chance, a groundsman could easily have the attitude of, well, there's going to be no practice, so why prepare a pitch? But to be honest, you know, you as a groundsman, it's your job as a curator to do the best that you can with the resources you've got. But you've got to obviously be recording this information, and then after maybe your first 12 months, you realise, well, it's definitely not going to work. What are the other ways that we can introduce maybe new technology, maybe like moving to Bogger and Rashai? It's been discussed before in the high performance channels when we had David Moore with us. So it's something that needs to be thought about. আমরা আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে একটু সহযোগিতা চাচ্ছি। একটা ব্যাপার, আমাদের কাছে একটা পিকচার কার্ড থাকার কথা, সেটা কি আমরা পেয়েছি স্যার। আমরা একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। আমরা বিভিন্ন সোর্স থেকে যে ডেটা কালেক্ট করেছি, সেই ডেটা অনুযায়ী আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এবং টনি হেমিংয়ের সুবিধার জন্য উই হ্যাভ ইন্টারপ্রেটেড দ্যাট ইন ইংলিশ। তো আমরা একটু পিকচার কার্ডটা দেখতে চাই। We have compared soil component of 3 different parts of Bangladesh, and one is the northern part featuring Bogura and Rajshahi. One is the Chattogram, which is a very prominent area for cricket in Bangladesh, and also one is the Sylhet. So according to different reports, the northern belt soil contains 65 to 72% of clays on it, but we have heard from the grounds wing of Bangladesh Cricket Board that they often have some soil tests from BUET or the soil research centers where they have found it may be around 50 to 55%, but rest of the other areas are quite same. It has silt contents about 18 to 22%, sand contents of 8 to 12%, and you have seen all the features, and also we have seen some observations that the pitch suitability and the key features regarding these things. Sir, আমরা এই বিষয়টা নিয়ে আপনি একটু পড়তেই আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে টনির কাছে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে আসলে নর্দার্ন বেল্টে
আলটিমেটলি ন্যাচারালি দেখা যায় যে আসলে ভালো ক্রিকেট হওয়ার জন্য উপযুক্ত মাটি পাওয়া যায়, সেখানকার ওয়েদারটা শীতকালটা অনেক বেশি ড্রাই হয়, বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। আপনাদের কি স্যার এরকম কোনো পরিকল্পনার জায়গাটা আছে যে এই যে ডেভেলপমেন্ট উইং যেটা আমরা হাই পারফরমেন্স বলছি বা গেম ডেভেলপমেন্টের জায়গা বলছি, আমরা প্র্যাকটিস নিয়ে একটু আগে কথা বলছিলাম, স্কিল ডেভেলপমেন্টের জন্য এই রিসোর্সগুলোকে অনেক বেশি মাত্রা ব্যবহার করা যেটা নর্দার্ন পার্টে আছে? না, অবশ্যই অবশ্যই, কারণ আমরা হয়তো একটা দীর্ঘ সময় নিজেরাই জানতাম না যে আমাদের দেশে কোথায় উপযুক্ত মাটিগুলো পাওয়া যায়। কারণ আমাদের এখানে আমরা সবসময় জেনে এসেছি যে আমাদের এখানে ক্লে কন্টেন্ট যেটা সবচেয়ে জরুরি ভালো পিচ করার জন্য, যেটা সবচেয়ে জরুরি, সেটা খুবই কম পাওয়া যায়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রথম যেই মাটিটা আমরা ব্যবহার করেছিলাম উইকেট বানানোর জন্য ব্রাউন কালারের, সেটা একদম বিকেএসপির সাভার বিকেএসপির থেকে 2-3 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে, জালসুখা নাম, সেখান থেকে কিন্তু আসতো। পরবর্তীতে ঢাকার বাইরে থেকে অন্যান্য জায়গা থেকে আসা শুরু করেছে। কিন্তু আমার মনে হয় যে এইটা যদি ঠিক হয় যে 65% ক্লে কন্টেন্ট আছে রাজশাহীর এই জায়গাটায়, তাহলে ডিফারেন্টলি এটা কিন্তু দুর্দান্ত। এটা অনেক দেশে কিন্তু 65% ক্লে কন্টেন্ট হয় না। কিছু কিছু জায়গায় আমরা জানি যে পার্থে, অস্ট্রেলিয়া পার্থে 80%, পার্থ probably holds about 80% clay or something like that. But in other than that it's barely 40, 45, 50% to be honest. এবং রাজশাহীতে এখানে 60+ % যদি ক্লে কন্টেন্ট হয়ে থাকে, এটা একটা দুর্দান্ত ব্যাপার। কিন্তু এটা দিয়ে যথেষ্ট বাউন্সি উইকেট করা সম্ভব, পেসি উইকেট করা সম্ভব যদি সেটা ঠিকঠাক মতো তৈরি করা যায়। সো এটা একটা দারুণ ব্যাপার হতে পারে। So Tony, we have diverse soil profiles in different parts of Bangladesh. So how your wing is going to collaborate with all of this? And also you have to educate your curators regarding that particular fact. So how you are going to work? With researching soils, like number one, you need a soil supplier. So how many soil suppliers are in the country and willing to invest in bringing the soil out of the ground? When you look at a lab work, it's one bag of soil going into a test. If that's going to be replicated, if I'm constructing a new wicket or a new pitch, I have 3-4 trucks bringing in 20 tonne to make one pitch. So I would have to test every pitch to get that sort of result. And I'll tell you now that the first bag that we tested won't be the same as the next truck, because it's in open land, often near a river. When a river goes down and turns a corner, you find a large amount of sludge, because in the clays, they're moving in water, they're creating themselves, they're binding together. The other thing is you can test material in a lab and say, oh, this is what the clay content, but there are other tests that you need to do, shrinkage tests. In a Petri dish, you need to know how many times does it crack. A good pitch actually cracks. In the Petri dish, you're between 2 and 5 pieces. Pakistan clay is a brilliant clay for making a cricket pitch of spin and pace and bounce. However, it doesn't crack. So there are lab tests that even can confuse you. Number one, you have to grow the grass. If you can grow the grass in the soil, despite the levels of clay in your lab, you can find that you've got pace and bounce. Like 𝗖cie, you had it up there as it said slow. That's not what I remember from the pictures that I've produced in 𝗖cie. No, it's not. It's a good fast wicket. So, you know, the numbers are good, but it's just lab work. If a groundsman gets good quality clay and then throws a large amount of organic clippings over or plants it wrongly, he's destroying that clay. So in my education, after all the years of study of clays, I know from day one when I construct the pitch that everything's about consistency. From my base, from my drainage layer, to my top layer, to my planting of the grass, to the watering of the pitch is all measured. And the good thing that I constructed the pitch in Bogra, we were able to detail, document everything, and we've made a book. So already we have learnings here in Bangladesh Cricket Board to be moving forward and educating the groundsmen. So I'm looking forward to the future. টনি হেমিং যে কথাটা বলছিলেন যে আমরা তো একটা থিওরিটিক্যাল তত্ত্বীয় ডেটা পেয়েছি, কিন্তু সবসময় এই থিওরিটিক্যাল তত্ত্বীয় ডেটাগুলো কিন্তু এইভাবে কাজ করে না। সাপোজ আমরা যেই সময়কার ওই কম্পোনেন্টগুলোকে নেওয়া হয়েছিল একটা ডেটা পেয়েছি, বাট এটা আবার দেখা গেল যে পরের লটে মাটি চলে আসলো, সেখানকার টেস্ট ডিফারেন্টও পাওয়া যেতে পারে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ঘাস প্রস্তুত করা, দেন কিউরেটরের যে তার প্রোটোকল আছে সেই প্রোটোকলগুলো অনুযায়ী আসলে সেটাকে একটা বেটার সারফেসে রূপান্তরিত করা, সেই ব্যাপারগুলো নিয়েই টনি হেমিং বলছিলেন, এবং লোকাল কিউরেটরদের সেই অনুযায়ী শিক্ষিত করার জায়গাটা নিয়েই টার্ফ ম্যানেজমেন্ট উইং কাজ করছেন। স্যার, আমাদের
মনসুন সিজনটা কিন্তু অনেক লম্বা হয়, আমাদের একটা বড় অংশই থাকে আসলে অফ সিজনের জায়গাটা। এটা আপনাদের জন্য স্যার কতটুকু চ্যালেঞ্জের জায়গা হয়? আমি যদি বলি লাস্ট পাকিস্তান সিরিজ যেটা হলো সেটা কিন্তু একটা ভরা মনসুন সিজনে হয়েছে। ডেফিনেটলি ইটস ডিফিকাল্ট টু প্রিপেয়ার বেটার উইকেটস। আমাদের ডোমেস্টিক ক্যালেন্ডারটাও আপনাদেরকে অ্যালোকেট করতে সত্যিকার অর্থে অনেক সমস্যা পোহাতে হয় বিকজ অফ দ্য মনসুন সিজন। এটার ব্যালেন্সটা স্যার আপনারা আসলে কিভাবে করছেন, বা টার্ফ ম্যানেজমেন্ট উইংটা আসলে এই জায়গাটায় অল দ্য ইয়ার রাউন্ড আপনি যাতে এটার মেনটেন্যান্সটা করতে পারেন, কিভাবে সহযোগিতা করতে পারে? এটা খুবই চ্যালেঞ্জিং, আমাদের মতো দেশের জন্য খুবই চ্যালেঞ্জিং। আরও বেশি চ্যালেঞ্জিং যে আমাদের রিসোর্সের লিমিটেশনটা, যেটা বললাম যে আমাদের হয়তো অল্প কিছু জায়গা আছে যেখানে উইকেট আছে, অল্প কয়েকটা মাঠ আছে যেখানে আমরা খেলি, খুব সীমাবদ্ধতা আছে ওখানে। এটা ফুলফিল করতে গেলে, এই চ্যালেঞ্জটা অতিক্রম করতে গেলে আমাদের মাঠের সংখ্যা বাড়াতে হবে, উইকেটের সংখ্যা বাড়াতে হবে, কিন্তু পাশাপাশি যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, খুব ভালো ড্রেনেজ আমাদের থাকতে হবে যদি আমরা আউটডোর অ্যাক্টিভিটি করতে চাই। আমরা কিন্তু খুব ভরা রেইনি সিজনেও কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ খেলেছিলাম। হতে পারতো এমন হয়েছে কিন্তু যে হ্যাঁ বৃষ্টি হয়েছে কিন্তু আধা ঘন্টার মতো মাঠ শুকিয়ে গেছে, সেই কারণে সেটা সম্ভব হয়েছে। ওই একইভাবে কিন্তু হয়তো এখন যেভাবে বৃষ্টি হয় আমাদের দেশে খুব কমই হয়, কিন্তু একটা না 3 দিন 4 দিন আমরা দেখেছি। আজকে হয়তো দিনের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, কালকে আবার বিকালবেলা হয়েছে। সো ডেইলি হয়তো কিছু হয়। ভালো ড্রেনেজ থাকলে তার মধ্যে কিন্তু প্র্যাকটিস করা সম্ভব। সো আমাদের জন্য চ্যালেঞ্জ আছে ঠিকই, কিন্তু সেটার সমাধানও আছে। সেখানে যদি আমরা মনোযোগী হই, ড্রেনেজ খুব ভালো করি, উইকেটের সংখ্যা মাঠের সংখ্যা যদি বাড়াতে পারি, তাহলে মানে এটা আগের তুলনায় আমরা অনেক ভালো অবস্থানে থাকতে পারবো। So we were talking about the challenges and the solution, because in Bangladesh we have a very long monsoon and it's very difficult to prepare better pitches during the off season. So are you going to use any kind of technologies or any kind of tactics to maintain the surface all the year round? What you are going to do regarding that? Yes, well, I've got a background of coming from Melbourne, where we have 4 seasons in one day, that over the years that we've created, such as an igloo. I remember preparing a test pitch, a 4-day game for Victoria versus India. It was a long time ago. We created this igloo hothouse type system, and we prepared the pitch during that 4 days of rain. We recreated the same type of greenhouse system for the Multan test with England, where we had fog in January, fog for a whole week. And the first day of the play, when the umpires come on the field, we had greenhouse, we had heaters, we had fans, and no one knew whether we were going to start on time or not, but we did. Fans are going to be a big help. Heating is going to be a big help. And then probably changing the types of covers that we've been using. The covers are very heavy, and even something like the colour of the cover, we want something more to reflect the heat than having the traditional blue or green. White, like your shirt, is generally the safest material to have on the cricket covers. There's a lot of technology. Also, the watering of the pitches is going to be most critical. Where a groundsman has a hose that's 70 metres from the boundary line and hardly any pressure, he's generally only watering the surface. To get a pitch properly watered, you need to water the whole profile. So we've got soaker hoses, which can be turned on for 15 minutes, turned off. We're looking for 10 to 20 millimetres of water before we start preparing the pitch. And that'll be the difference where you get actual bounce and carry. স্যার, টনি যে রিসোর্সগুলোর কথা আসলে বললো, উনি মুলতানের এক্সাম্পলটা দিলেন, অস্ট্রেলিয়ার এক্সাম্পলটা দিলেন, আপনি কি বিশ্বাস করেন স্যার বাংলাদেশে এই ধরনের ইনভেস্টমেন্ট কি করা সম্ভব? আমার মনে হয় এগুলো খুব এক্সপেন্সিভ। আমি যেটা বলছিলাম সেটা আমাদের গত প্রশ্ন উত্তরে যেটা বলছি সেটা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা এগুলো করতে পারবো না। এত মাঠ একসাথে এভাবে করা সম্ভব হবে না, এত প্র্যাকটিস ফ্যাসিলিটি এইভাবে করা সম্ভব না। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট হলে ডেফিনেটলি আই এম শিওর ইউ উইল ইন্ট্রোডিউস অল দিস ইফ ইন কেস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু cover wickets, prepare wickets like that in domestic cricket where you're playing in 10 grounds or things like that. But for international cricket, definitely I think we can also do the same as you did in Pakistan or in Melbourne, I guess. We also can do the same in case if it's needed. I'd just like to add that for domestic cricket, the development of the hybrid cricket pitch is something that can be erected, used within a week,
and used every day. And you might ask, what is a hybrid cricket pitch? It was what I developed in 2013 at the 𝗖𝗍𝗄𝗏 Academy. It was a bare slab of concrete. We then laid this specific, originally it was an artificial football turf. We then infilled it with 2 inches of clay. We're leaving 5 millimetres of artificial fibre on the surface to replicate the grass. We then lightly roll it after watering, and it's set. And it's set for a surface to give you bounce and carry. As you dry the surface off, you actually can have spin. The research and university tests that we did in Townsville in Queensland has said that the balance between bat and ball was 50-50. This pitch is now distributed throughout the world. There's now 30 different pitches going around the country, such as the United States. The MLC guys are using it. We've got them in Africa. And the reason for the pitch to be developed is so kids and the youth generation can be using the pitches every day. So if the without much maintenance. Yeah, there's no need for a qualified groundsman. So if you're looking at 64 districts, one in every district, that's up and running within 1 year. Then you've got that next generation, and the pitch will survive. It's 14 years now in the academy in 𝗖𝗍𝗄𝗏 and still looks the same. The technology's got better. We've now got a beige-looking leaf, so it actually looks like a cricket pitch. The players get to wear their spikes. The players behave exactly the same on the surface because you're playing on your clay. So you're learning how to play on your clay. The only difference is the grass is artificial. However, you still have the moisture of the soil. You still have the changing of the pitch during the day. If the sun comes out, the pitch will dry. It will behave differently as the ball gets older. So I think it's a win-win. 1, to leave a legacy. 2, to start developing straight away for that next generation. I think this is a very important information. টনি হেমিং যেটা বলছিলেন যে আইসিসি একাডেমিতে 2013 সালে তারা হাইব্রিড ক্রিকেট পিচ তৈরি করেছিলেন, যেটা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের জন্য তিনি সাজেস্ট করছেন, বা তিনি একদম টোটাল সায়েন্সটা বলছিলেন সেই জায়গাটা কীভাবে হয়েছে। আশা করছি ইউটিউব বা ফেসবুক মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পর যখন আপলোড হচ্ছে দর্শকরা আরও বেটার ওয়েতে বুঝতে পারবে। কিন্তু লাইভ টেলিকাস্টে স্যার আমাদের তো একটু সময়ের সঙ্গে চলতে হয়। আমাদের ক্রিকেটে আসলে দেখা যায় যে নেতিবাচক বিষয়গুলো নিয়েই গণমাধ্যমে অনেক বেশি মাত্রায় কথা, কিন্তু এরই মাঝে বেশ কয়েকটা দৃশ্যমান জায়গা তো আমাদের চোখের সামনে আসছে। জুলিয়ান উডকে আপনারা নিয়ে এসেছেন এবং আমি বেশ কয়েকটা গণমাধ্যমে দেখেছি যে আপনারই একটা প্রেফারেন্সের জায়গা ছিল সেই জায়গাটাতে। আমি একটু এই পার্টিকুলার ব্যাপারটাতে জিজ্ঞেস করতে চাই যে আসলে মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী আপনি ঠিক কোন জায়গাটা ফিল করলেন যে এই পার্টিকুলার বিষয়টাতে আমাদের একটা স্পেশালাইজড কোচ দরকার বা এই জায়গাটা একটু সিরিয়াস হওয়া দরকার? না, এটা তো খুব সহজ হিসাবটা। আমরা যদি এখন টেস্ট ক্রিকেট দেখি, টেস্ট ক্রিকেটে কীভাবে ব্যাটিং হচ্ছে, কোন রেটে রান হচ্ছে, আমরা যদি 50 ওভারের ক্রিকেটে দেখি 300 রান একেবারেই অন এ রেগুলার বেসিস হচ্ছে। টি20তে 200 রান কোনো রানই না এখন আর। এইসব জায়গায় যদি বিবেচনা করলে, এইসব করতে গেলে যে ধরনের ব্যাটিংটা করতে হয়, আমরা যদি আমাদের দিকে তাকাই, দেখি তার সাথে তাল মিলিয়ে চলার মতো আমাদের কিন্তু একেবারেই হাতে গোনা রিসেন্টলি হয়তো 2-1 এসেছে, 2-4 জন এসেছে, আগে 2-1 ছিল, কিন্তু আমরা একটা পুরো দল পাই না যেখানে ওই ধরনের ক্রিকেট খেলা, ওই ধরনের ব্যাটিং করার মতো ফোর্স আমাদের থাকে। সো এইখান থেকেই আসলে এইটার উপলব্ধিটা, এবং আমাদের হেড কোচও এই ব্যাপারে খুব আগ্রহী ছিল শুরু থেকেই। এই সুযোগটা যখনই পেয়েছি তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং সে আসতে সম্মত হয়েছে, এবং আমরা এই সুযোগটা কাজে লাগিয়েছি। আমাদের মেয়েদেরকেও 5 দিন ট্রেনিং করিয়েছে, ছেলেদের সাথে এখন কাজ করছে। আমার মনে হয় যে এটা যেটা করবে, যারা শরীরের পাওয়ারটা দিয়ে ক্রিকেট খেলার কথা কখনো ভাবেনি, সেটা কখনো ব্যবহার করেনি, তারা সেটা আস্তে আস্তে বোঝা শুরু করবে। আমাদের ব্যাটসম্যানের মধ্যে এখন অনেকে আছে যাদের যথেষ্ট পাওয়ার ক্রিকেট খেলার সামর্থ্য আছে, কিন্তু ওরা সেটাতে যায়নি, কখনো এক্সপ্লোর করেনি, তারা সেটা আস্তে আস্তে করা শুরু করবে, এবং এর কিছু প্রভাব হয়তো আমরা সামনে দেখতে পাবো। আমি জানি না এটার ইমিডিয়েট এফেক্ট কী হবে, তবে আমার ধারণা যে আমরা সামনে কিছু ইতিবাচক প্রভাব দেখতে পাবো। আর একটু পাওয়ার হিটিং হয়তো দেখতে পাবো কারো মধ্যে। আমরা ইতিমধ্যেই হয়তো দেখেছি, কিন্তু আমাদের কিন্তু বিগ হিটিং ক্যাপাসিটি আগের তুলনায় বেড়েছে, কিন্তু যদি সংখ্যা হিসেবে বলি, 6-এর সংখ্যা, বড় শটের সংখ্যা, সেটা আমি আরও এক্সপেক্ট করছি। এটা 2-3 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা আরও 2-3 জনের মধ্যে হয়তো আসবে। স্যার, এই জায়গাটায় একটু প্রাসঙ্গিক কোয়েশ্চেনটা এসেছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে কোচদের সঙ্গে আপনারা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করেছেন, কারণ সেটাকে ছড়িয়ে দেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কোচরা কেমন রেসপন্স করছেন সেই জায়গাটায়? না, খুব ভালো রেসপন্স করেছে। আমি তো নিজে ওখানে ছিলাম, আমি দেখেছি যে খুব আগ্রহ নিয়ে কোচরা এটা দেখেছে এবং অনেকে প্রশ্ন করেছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আমরা কি ইউথদেরকে এই ধরনের ট্রেনিং দেব কিনা, আমরা কি ছোট বয়স থেকে কিন্তু আক্রমণাত্মক খেলার ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করব কিনা। সেটা রিভার্সিভ হতে পারে, সে ওভার দ্য টপ খেলা হতে পারে, এবং তার সঙ্গে উত্তর ছিল যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা তাদেরকে সব কিছু শেখাবো। এটা তার উপর ডিপেন্ড করবে সে কখন কোনটা কি ব্যবহার করতে চায়। কিন্তু ওটা এমন হওয়া উচিত না যে একজন একটা 18, 19, 20 বছর বয়স হলো তারপর তাকে একটা নতুন কিছু দেখানোর সুযোগ শুরু করলাম, ব্যাপারটা তেমন হওয়া উচিত না। তো আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ সব কোচদের জন্য বা সব ব্যাটারদের জন্য, যে এটা অ্যাকচুয়ালি খুব আর্লি এজ থেকেই শুরু করা যায়। যখনই যে মনে করবে আমি রিভার্সিভ করতে চাই, আমি ওভার দ্য টপ 6 মারতে চাই, তখনই তার সেটা চেষ্টা করা উচিত। So we have been talking about the inclusion of Julian Wood, the power hitting coach. Bangladesh Cricket Board has decided to include him into the national side, and we have seen Julian Wood working in the indoor ground. So now talking about optimizing the facilities of the indoor grounds regarding the practice surface where people can practice all the year round. This is also a part of the turf management wing, right? Yes, it is. So how you are going to operate these things? Well, that's the same as we've discussed before. Like we're going to have a program of preparing pitches across the country where the booking programs and where the coaches need to be practicing, they'll just go there. So I read an article regarding the Lincoln University of New Zealand where they created artificial conditions for different kind of scenarios. Suppose while the New Zealand cricket team goes to tour India, they prepare pitches like India. So is it possible to create those kind of thing here in Bangladesh, or I might be very over ambitious? Yeah, no, it is. It's like a good experienced cricketer and curator can work in tandem. There's like our soils that we've got, such as 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 soil, can be a hard and fast type wicket, and then you've got the material that I've used in 𝗤𝗏, having the higher sand content. You can find that that's going to turn. However, 𝗤𝗏 offered a little bit of both. So yeah, you can play with grass heights, you can play with all different moisture contents and replicate what needs to be done. There's also tricks of the trade, such as on a practice facility, if someone wants a ball to turn like a rag turner, I might have a fast type wicket, but I could throw some small pebbles of cricket soil on top on a dry surface and the ball will just jag off that. We have scarifiers that we could scarify the surface and the ball would seam off that. So if someone challenges me and says, I want a particular type pitch, and I'll tell you now, I was challenged in Pakistan a lot, and I think we gave the thumbs up on most of the times when we were asked to do something, we could deliver it. So let's hope for the best for Bangladesh cricket. Sir, আজকে আমরা চেষ্টা করেছি আসলে এন্টায়ার ইন পার্টিকুলার আমরা গ্রাউন্ড ডেভেলপমেন্ট নিয়েই কথা বলছিলাম, যেটা আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও আগে হলে সেটা হয়তো আরও বেটার হতো। স্যার 20 সেকেন্ডের মতো সময় বাকি আছে, আমাদের এ টিম এমার্জিং টিমের ফ্রিকোয়েন্ট ট্যুরস এবং সিরিজ আমরা দেখতে পেয়েছি। এটার ইম্পর্টেন্সটা এর আগের সময়গুলোতে আমরা খুব বেশি আসলে দেখতে পাইনি আমাদের ইয়েতে। তো এই জায়গাটায় আপনার ইম্পর্টেন্সটুকু কতটুকু বোধ করেছে? খুব ইম্পর্টেন্ট, কারণ নেক্সট জেনারেশন ক্রিকেটাররা যদি সুযোগ না পায়, যেটা হচ্ছে যে আমরা ডোমেস্টিক ক্রিকেট থেকে সরাসরি হয়তো একটা এ টিমের খেলা খেলেই জাতীয় দলে চলে যায়, অনেক গ্যাপ থেকে যায়। সেই গ্যাপটা যেন না থাকে, ইমার্জিং খেলবে, যথেষ্ট ম্যাচ খেলবে, এ টিমে যথেষ্ট ম্যাচ খেলবে। পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে, ন্যাশনাল টিম এ টিমের সাথে খেলছে, এ টিম ইমার্জিং এর সাথে খেলছে, তো সবারই কিন্তু সুযোগ আছে, জুনিয়র টিমেরও সুযোগ আছে, কিন্তু অনেক ভালো করে সবার চোখ দৃষ্টি আকর্ষণ করার কিন্তু। সো এখন এখানে খোলা মাঠে সবাই কিন্তু খেলছে। আমরা কিছুদিন দেখেছি কিন্তু হাই পারফরমেন্স টিম কিন্তু এই টিমকে একটা ম্যাচে হারিয়েছে কিন্তু। সো এইগুলি খুব ভালো দিক। আমার মনে হয় এতে সবাই একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে দেখানোর সুযোগ পাচ্ছে এবং এর মধ্যে দিয়ে হয়তো নতুন নতুন খেলোয়াড়রা উঠে আসার সুযোগ পাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর ভিশন এন্ড থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর প্রেজেন্স অ্যাট স্যাটারডে নাইট স্পোর্টস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।